দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ই ভ্যালি বিথ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য এবং সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই পুঁজিবাজার আমরা আলোচনা শিরোনাম রেখেছি পুঁজিবাজারে বিনিয়োগ ও আস্থা। এই শিরোনামে কথা বলবো। আমাদের সঙ্গে বরাবরের মতো এই দুজন অতিথি থাকবেন। অতিথিদেরকে পরিচয় করিয়ে দেব নিশ্চয়ই। তার আগে আমরা বিথ সংলাপের শুরুতেই আমাদের হাতে থাকা প্রতিবেদন দেখে আসতে চাই। আমাদের হাতে এই করোনার ধকল কাটিয়ে ব্যাংকিং খাত আমরা দেখছি যে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে এবং সেখানে ব্যাংকিং লেনদেন কার্যক্রম অনেকটা স্বাভাবিক হয়েছে। গ্রাহকদের উপস্থিতি বাড়ছে এবং ব্যাংকাররা আমদানি রপ্তানি সংক্রান্ত যে সেবা রয়েছে এবং এলসি খোলার যে সেবাগুলো রয়েছে সেটি কিন্তু পুরোদস্তুর চালিয়ে যাচ্ছেন। সার্বিকভাবে ব্যাংকিং লেনদেনের সিনারিও নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট রয়েছে। চলুন রিপোর্টটি দেখে আসি। একটি বেসরকারি টেক্সটাইল প্রতিষ্ঠানের কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ ওয়াজেদ আলী রপ্তানির বিপরীতে এলসি খুলতে এসেছেন বেসরকারি ব্যাংকের এই কর্পোরেট শাখায়। সেবা গ্রহণ শেষে জানালেন ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ায় স্বাভাবিক সময়ের মতো ব্যাংকিং লেনদেনের ব্যস্ততাও বেড়েছে। পূর্বের মতো আবার ব্যাংকিং লেনদেন শুরু হয়ে গেছে। আমি কোম্পানির যে প্রোফাইলটা ওনার কাছে নিয়ে আসছি এই কাজের আমার টোটালটাই কমপ্লিট। সোমবার সরকারি সোনালী ব্যাংক ঘুরে দেখা যায় আগের তুলনায় বেড়েছে গ্রাহকের চাপ। লেনদেন হচ্ছে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই। করোনার কালীন সময়ের চেয়ে এখন লাইনটা একটু দীর্ঘ হয়, একটু সময় লাগছে আগের তুলনায়। আমি আসছি হয়তো 30 মিনিটের মতো হয়ে গেছে অলরেডি। বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতি এবং লেনদেনের পরিমাণও আগের তুলনায় বেড়েছে। ব্যাংকের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, নগদ লেনদেন ছাড়াও দৈনিক ব্যাক টু ব্যাক এলসি খোলা হচ্ছে 70 থেকে 80টি, যা স্বাভাবিক সময়ের অন্তত 90%। ক্যাশ আছে, লোন ডিপার্টমেন্ট আছে, আমার ট্রেড ফাইন্যান্সে স্টুডেন্ট ফাইল আছে, ইনকামিং রেমিটেন্স আছে। এগুলো কিন্তু আগের চেয়ে এখন কিন্তু পুরো দমে ফুল ভলিউমে অনেক ভলিউম বেড়ে গিয়েছে। বাণিজ্যিক কার্যক্রমের জন্য যত ধরনের ব্যাংকিং প্রয়োজনীয়তা রয়েছে সকল ধরনের ব্যাংকিংয়ের সাথেই তারা এখন সম্পৃক্ত হচ্ছে এবং সে কারণেই ব্যাংকে আগের থেকে অনেক গ্রাহকের উপস্থিতি বেড়েছে। অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকারদের মতে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন ব্যাংকগুলোর। আমাদেরকে ওয়ার্ক করতে হবে যে এই দুর্বল অর্থনীতিটাকে আর সবল করার দিকে। আমি মনে করি আমরা সঠিক পথেই চলছি, কিন্তু এসএমই খাতটাকে আর একটু তাড়াতাড়ি চাঙ্গা করতে হবে। এসএমই খাতের লোন ডিসবার্সমেন্টটাকে আর একটু বাড়াতে হবে। আমরা প্রি কোভিডের কাছাকাছি কিন্তু ট্রানজাকশন ওয়াইজ কিন্তু অনেকটাই চলে এসেছে। আপনি যদি বলেন এটিএম ট্রানজাকশনস, এগুলি এখন যদি নিউ নর্মালে কিন্তু আমাদের সিগনিফিকেন্টলি ট্রানজাকশন বেড়েছে। আমি একটা দেখছিলাম, ধরেন ইন্টারনেট ব্যাংকিং প্রায় 40% ট্রানজাকশন বেড়ে গেছে। মহামারীর এই সময়েও প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফলে ব্যাংকগুলোতে বেড়েছে রেমিটেন্স আদায়ের চাপও। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আমাদের হাতে থাকা রিপোর্টটি দেখছিলাম। শুরুতেই বলেছি আজকে আলোচনার শিরোনাম পুঁজিবাজারে বিনিয়োগ ও আস্থা। এই শিরোনামে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে এই সংক্রান্ত দুজন বিশেষ অতিথি যুক্ত রয়েছেন। এবারে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে জনাব অধ্যাপক আবু আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সবসময় দেখি যে দীর্ঘদিন ধরেই যিনি পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে আলোচনা করে আসছেন গণমাধ্যমে এবং বিস্তর এই পথের যিনি বিস্তর অভিজ্ঞতা আমরা জানি যে তার ঝুড়িতে আসলে রয়েছে। তার কাছ থেকে আজকে পুঁজিবাজারের বিনিয়োগ আস্থার বিষয় নিয়ে অনেক বিষয় জানবো। অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। একই সাথে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হুমায়ুন রশিদ, সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং একই সাথে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। আমরা জানি যে খুব শিগগিরই যারা এই পুঁজিবাজারে বিনিয়োগ করতে যাচ্ছে, অর্থাৎ যারা আইপিও ছাড়ছে, আমরা জানি এরকম অনেকগুলো কোম্পানি আসলে এবারে বাজারে আইপিও ছাড়ছে। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই, আলোচনায় যেতে চাই আসলে পুঁজিবাজারের এখন হালচাল এবং সেখানে সত্যিকার অর্থে আস্থা কতটা ফিরছে সাধারণ মানুষের, বিনিয়োগকারীদের। আমরা জানি নতুন কমিটি নতুনভাবে কাজ করছে। সরাসরি অধ্যাপক আবু আহমেদ আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পুঁজিবাজারে আসলে এই মুহূর্তে আমরা দেখছিলাম যে নতুন অনেকগুলো কোম্পানি আসার পরিক্রমায় রয়েছে, অর্থাৎ প্রক্রিয়াধীন রয়েছে। এই নতুন কোম্পানি আসা আসলে বাজারের জন্য কতখানি ইতিবাচক এবং এর দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা কতটা থাকছে? অধ্যাপক আবু আহমেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। থ্যাংক ইউ বাবু। আসলে পুঁজিবাজারের নতুন যেসব কোম্পানি আসার পথে আছে সেগুলোর লিস্ট আমরা জানি না, মানে লিস্ট এটা প্রকাশিত হয়নি। আর যদি গত 10 বছরের যে ধরনের কোম্পানি এখানে লিস্টেড হয়েছে ওগুলোর কথা যদি আমরা চিন্তা করি, তো ওগুলোর মধ্যে 90% না আসাই ভালো ছিল। আমরা আশা করি এই যে নতুন কমিশন অনেকটা চিন্তা ভাবনা করে যাদের ব্যবসা আছে
যাদের ম্যানেজমেন্ট ভালো, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, তাদেরকেই অনুমোদন দিবে। সম্প্রতি ওয়ালটন দিয়েছে, এটা হচ্ছে বিগ কোম্পানি। এনার্জি প্যাকও আমি মনে করি আমাদের দেশে মোটামুটি ভালো অবস্থানে আছে। আমি এটাও সাথে বলতে চাচ্ছি যে অনেকে দরখাস্তগুলো কিন্তু দিয়েছিল অনেক আগে, 2 বছর। আর এনার্জি প্যাকের তো আমি যতটা শুনেছি, উনি এখানে সিও সাহেব আছেন, কয়েক বছর আগে এটা দরখাস্ত দেওয়া হয়েছে পেন্ডিং। এখন এত ধৈর্য তো কারণ নাই যে ওইখান থেকে ফান্ড তুলবে 3 বছর 4 বছর লেগে যাবে। এই কমিশন আমি ওদেরকে কংগ্রেচুলেশন জানাবো, দে আর গিভিং গুড ডিসিশন এন্ড কুইক ডিসিশন অলসো। তো এখন যে সমস্ত কোম্পানি পেন্ডিং আছে সেগুলোর মধ্যে যাচাই বাছাই করে ভালো কোম্পানিগুলোকে ছাড় দিলে তাড়াতাড়ি যদি আইপিওর জন্য পারমিশন দেওয়া হয়, সেটা বাজারের জন্য ভালো হবে। কিন্তু আমি যেটা সবসময় জোর দিয়ে আসছি, যে সমস্ত কোম্পানি পুঁজি বাজারের কাছে দিয়ে যাতে নারাজ, তারা যাইতেই নারাজ, মানে তারা কখনো ইচ্ছা প্রকাশ করে নাই, সে সমস্ত কোম্পানিগুলোকে নক করা উচিত। সেটা হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিজে হয়তো অতটা পারবে না, কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স পারবে। তারা এমপাওয়ার, তাদের হাতে ট্যাক্স আছে, ট্যাক্স পলিসি আছে, ট্যাক্স রেট আছে, জরিমানা করার ক্ষমতা আছে। পাবলিক ইন্টারেস্টে কিছু করা যাবে না এমন কিছু বাংলাদেশে সম্ভব না। পাবলিক ইন্টারেস্টে সবই করা যাবে। যেটা আমি দেখি উদ্যোগের অভাব। এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে অনুরোধ করব যে আপনারা যারা এখনো লিস্টিং এ আসে নাই ভালো কোম্পানি, আমি নাম ধরে বলতে পারি না, নাম ধরে বলতে আমার কোনো হেজিটেশন নাই। ওষুধ ফার্মাসিউটিক্যাল সেক্টরে 3 অথবা 4th নাম্বার বা 2nd পজিশনে আছে ইনসেপ্টা। that is remaining out of the market for too long. এখন 10% ইকুইটি আপলোড করলে লিস্টিং এ আসা যায়। কেউ তাদের থেকে 50% চাচ্ছে না, অনলি 10%। হোয়াট এভার দ্য ইউনিলিভার, সারা পৃথিবীতে তারা প্রায় সবখানে লিস্টেড কোম্পানি, ইনক্লুডিং বোম্বে, করাচি, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, বাট নট হিয়ার। কেউ আমাদের উপরে পলিসি মেকারদের থেকে কেউ কোনোদিন তাদেরকে জিজ্ঞাসা করলো না যে ভাই সাহেব আপনারা কেন লিস্টিং এ আসতেছেন না। আমরা পাবলিক হিসাবে এই কথাটা বারবার তুলে ধরতে চাই। এই যে নেসলে, এটা ব্যাংককে লিস্টেড, করাচি লিস্টেড, বোম্বেতে লিস্টেড, বাট এখানে লিস্টেড নাই। আপনি 50টা ইন্স্যুরেন্স কোম্পানি যাদের কোনো ব্যবসা নেই সেগুলো আনার জন্য তৎপরতা দেখান, মাঝে মধ্যে দেখি আর কি মিডিয়াতে যা আসে। তা আপনি ম্যাট লাইফকে কেন বলেন না, যাদের অধীনে টোটাল লাইফ বিজনেসে মানে ইন্স্যুরেন্সের লাইফ যেটা তার 50%, তো সেটাকে যদি না আনতে পারি, আমি কতগুলো শিখ ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টিং আনি তো লাভ নাই। আমি এই সমস্ত কথাগুলো এই জন্য বলি, শেয়ার বাজারের যে দুর্বলতা সেটা হচ্ছে কোয়ালিটি স্টকস এর অভাব। মানে সাপ্লাই অফ দ্য কোয়ালিটি যদি না বাড়াতে পারি, তাহলে শেয়ার বাজার কিন্তু 5,000 পয়েন্ট, 4,900 পয়েন্ট কিংবা 5,200 পয়েন্ট এগুলো সাস্টেনেবল হবে না। কারণ এখানে যেগুলো আছে 50 to 60% জুয়ার ইনস্ট্রুমেন্ট, এবং সেগুলোতে মানুষ অনেকে আনন্দ পায় এবং তাই আবার তারা লোকসানও দিচ্ছে। তা আমি যদি জুয়া খেলার এইসব প্রবণতাকে মিনিমাইজ করতে চাই, আমাকে সাপ্লাই দিতে হবে কোয়ালিটি স্টক, যেটার উদ্যোগ খুব বেশি আসতেছে না। নিশ্চয়ই স্যার, আমরা আপনার কাছে আবারও আসবো, আমরা আপনার সাথে আরও কথা বলবো। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, জনাব হুমায়ুন রশিদ আমাদের সঙ্গে রয়েছেন, সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ এবং একই সাথে এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী। আপনাকে সরাসরি প্রশ্নে যেতে চাই। এই মুহূর্তে আসলে পুঁজিবাজারের আমরা নতুন কমিশনের কথা আমাদের আবু আহমেদ স্যারও বলছিলেন যে নতুন কমিশন নতুন উদ্যমে কাজ করছেন। সব মিলে পুঁজিবাজার কেমন দেখছেন এবং আপনারা বাজারে আইপিও নিয়ে আসছেন, সার্বিকভাবে আপনাদের অবস্থা জানতে চাই বা আপনার মূল্যায়ন জানতে চাই যে পুঁজিবাজারের অবস্থা নিয়ে। আমি পুঁজিবাজারের অবস্থান নিয়ে আমি বিশেষ আলোচনা করতে পারবো না হয়তো, তবে আমি যেটা বলবো, আমরা যারা বুঝি, যারা ব্যবসায়ী, আমরা যারা ভাবি যে বাংলাদেশ গ্রো করবে এবং অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গায় যদি আমরা দেখি অল্টারনেটিভ সোর্সেস অফ ক্যাপিটাল, সবাই কিন্তু ফোকাস করে টু কিপ গ্রোয়িং। আপনি জানেন যে আমরা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টের সাথে জড়িত, আমাদের অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডিং আনতেই হবে, যেটা লং টেনিউর এবং যেটার কস্ট কম। প্রথমত আমরা যে এই যে এনার্জি সেক্টরে ইনভেস্ট করছি এখন, যার জন্য আমরা এই ক্যাপিটাল মার্কেটে আমরা যাচ্ছি, এটাতে কিন্তু অফুরন্ত ভবিষ্যৎ। বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম, মানে যা ইনকাম যেভাবে বাড়ছে, এতে এনার্জি কনজাম্পশন বাড়বে এবং সভ্যতা যতদিন থাকবে ততদিন এই ইলেকট্রিক্যাল, এই মেকানিক্যাল, এই এনার্জি, এই 3টা জিনিস থাকবে। এটা কিন্তু কোনো সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না।
এটা সময়ের সাথে সাথে এফিসিয়েন্সি ইমপ্রুভ করে। আজ থেকে 50 বছর আগেও বিদ্যুৎ ছিল, আগামী 50 বছর পরেও বিদ্যুৎ থাকবে, বাট টেকনোলজিক্যাল চেঞ্জেস যেটা আসে সেটা আসে এফিসিয়েন্সিতে। আমাদের পৃথিবীতে এই পরিবর্তনটা আসছে, এটাই আবিষ্কার। তা আমরা এই 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 টেকনোলজি বেসড ব্যবসার সাথে জড়িত বলে আমরা বিশেষ করে আমরা যদি আরো বাড়াতে চাই আমাদের ব্যবসার পরিধি, যেখানে সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হলে আমাদের ক্যাপিটাল মার্কেট থেকেই আমাদের বাকি ফান্ড জোগাড় করতে হবে। এর জন্যই আমাদের ক্যাপিটাল মার্কেটে যাওয়া। এক। 2 নম্বর, আমি একটু স্যারের রেফারেন্স নিয়ে বলি যে সরকারের এখন উচিত কিছুটা হলেও, অ্যাজ আইবিএফবির প্রেসিডেন্ট হিসাবে আমার ধারণা, সরকারের নিজস্ব অনেক প্রতিষ্ঠান আছে, যেসব প্রতিষ্ঠানকে সরকারের প্রথমে নিয়ে আসা উচিত এই ক্যাপিটাল মার্কেটে। পুঁজিবাজারে ওনারা যদি ওনাদের নিজস্ব কোম্পানিগুলাকে নিয়ে আসতেন তাহলে কিন্তু জনগণের একটা আস্থা আসতো। এটা তাহলে ভালো কোম্পানিগুলা অনুপ্রাণিত হতো, যেটা আসলে ভালো কোম্পানিগুলা অনেকদিন যাবত অনুপ্রাণিত হয়নি। কিন্তু আমার বিশ্বাস যে আজকে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, অচিরেই আমরা খুব ভালো ভালো কোম্পানি দেখতে পাবো যারা লো কস্টে ফান্ডিং এর জন্য চেষ্টা করবে, বন্ড মার্কেটে যাবে, তারা শেয়ার মার্কেটে যাবে এবং তারা এখান থেকে ক্যাপিটালটা নিয়ে এসে তাদের পুঁজি হিসাবে ব্যবসায় এই ইনভেস্ট করবে। ব্যাংকের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে দিবে। এই ব্যাংকের উপর ডিপেন্ডেন্সি না কমানোর জন্য এই যে অল্টারনেটিভ সোর্স অফ ফান্ড, এইটা হচ্ছে খুব সহজলভ্য এবং খুব ইজিলি ব্যবসা করে প্রফিট করা যায়। এবং এই ব্যবসার এই ব্যাংকের যে ইন্টারেস্ট, এটা এত উচ্চ ইন্টারেস্ট যেটা খুব ভয়াবহ একজন ব্যবসায়ীর জন্য। ফলে এখানে অনেক বেশি কমপ্লায়েন্স আসে এবং এই কমপ্লায়েন্স মানুষকে সুন্দরভাবে ব্যবসা করা শেখায়। ফলে আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা এর জন্যই পুঁজিবাজারে এসেছি। জি নিশ্চয়ই জনাব হুমায়ুন রশিদ, আমরাও আশা করব যে পুঁজিবাজার ইতিবাচক ধারা অব্যাহত থাকবে এবং সেটি ঘুরে দাঁড়াবে, নতুন নতুন কোম্পানিরা আসবে, আস্থা বাড়বে বিনিয়োগকারীদের। আমরা আপনাদের আরও অনুভূতির বিষয়গুলো জানবো, বিশ্লেষণ জানবো, তবে এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। দর্শক, ইভ্যালি বিচ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি পুঁজিবাজারে বিনিয়োগ ও আস্থায়ী শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। এর মধ্যে আমরা জানি আমাদের সঙ্গে অধ্যাপক আবু আহমেদ রয়েছেন এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছেন বেসরকারি খাতের হুমায়ুন রশিদ, সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এবারে হুমায়ুন রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু সংক্ষেপে যদি বলেন যে নতুন কোম্পানি হিসেবে আপনারা পুঁজিবাজারে আসতে যাচ্ছেন, নতুন কোম্পানিগুলো আসলে পুঁজিবাজারে বিশেষ কী ভূমিকা রাখতে পারে এবং সেটি বিনিয়োগকারীদের যে প্রত্যাশা সেটি কিভাবে পূরণ করতে পারে, আপনাদের প্রস্তুতি সার্বিকভাবে যদি বলেন। নতুন কোম্পানিগুলা আসলে বাংলাদেশে নতুন কোম্পানিগুলা আসা দরকার পুঁজিবাজারে। কারণ হচ্ছে আমাদের দেশে ব্যাংকের যে প্রথাগত ব্যাংকের যে কস্ট, এটা কিন্তু অত্যন্ত হাই। এটা দিয়ে ব্যবসা করে প্রফিট করে ট্যাক্স দিয়ে আমার মনে হয় না এখানে আপনি খুব একটা প্রফিট করে আপনার শেয়ার হোল্ডাররা নিতে পারে। এর জন্য যদি আমরা পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করি তাহলে কিন্তু আমরা অত্যন্ত যেগুলো দীর্ঘমেয়াদী প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট, এনার্জি রিলেটেড প্রজেক্ট, যেটা অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে এবং ভবিষ্যতে যেটা গ্রো করবে বলে আমরা বিশ্বাস করি, এইসব কোম্পানিগুলো আসা উচিত এবং অচিরে আমার বিশ্বাস যে আসবে। এবং আমরাও কিন্তু ওই লক্ষ্য নিয়েই এই পুঁজিবাজারে এসেছি যে আমরা ভবিষ্যতে আরো বেশি ইনভেস্ট করতে পারবো এবং এটার ভবিষ্যৎ অনেক ভালো। কারণ আপনার পাওয়ার এবং এনার্জি, এই দুটো যদি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কম্পেয়ার করি, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা নেপালের থেকেও পিছিয়ে আছি। আমরা এই জায়গাগুলোতে যদি আমরা ভারতের সমান যেতে চাই তাহলে আজকে আমরা যেখানে আছি পার ক্যাপিটা কনজাম্পশন অনুসারে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটি অনেক বেশি। নিশ্চয়ই আমি আপনাকে একটা জায়গা একটুখানি এক্সাম্পল হিসেবে বলতে চাই যে আপনি যদি এলপিজি পেনিট্রেশনটা দেখেন, ভারতে এলপিজি পেনিট্রেশনটা হচ্ছে
প্রায় 92% ইন দি মার্কেট, সেখানে আমাদের দেশে 32% এলপিজি পেনিট্রেশন আছে। ফলে আমরা কিন্তু এখনো যে কত বড় গ্যাপ এবং কত বড় অপরচুনিটিটা আছে সেই জিনিসটা আপনি এই ফিগারটা দেখলেই বুঝতে পারবেন। ফলে আমাদের এখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার আরো, এবং এই পুঁজিবাজার থেকে এই টাকাটা এনে যদি আমরা ইনভেস্টমেন্ট করি এবং লং টার্মের ইনভেস্টমেন্ট করি, আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের যারা শেয়ার হোল্ডার হবেন তাদের ভবিষ্যৎ অত্যন্ত ভালো। নিশ্চয়ই আমরাও সেটি আশা করব যে নতুন নতুন বিনিয়োগকারীরা আসবেন এবং পুঁজিবাজার এটি শক্তিশালী বাজার হিসেবে প্রতিষ্ঠা পাবে অন্যান্য দেশের মতোই। আমরা অধ্যাপক আবু আহমেদ স্যার আপনার কাছে একটু যেতে চাই, পুঁজিবাজারে আসলে এই নতুন কোম্পানিগুলোর ভূমিকা কি হওয়া উচিত, আপনার পরামর্শ জানতে চাই। আমি খুব ফ্রাস্ট্রেটেড। এই লাস্ট 10 ইয়ার্সে যে সমস্ত নতুন কোম্পানি এসেছে এখানে, তাদের পারফরমেন্স খুবই খারাপ, এবং 2 বছর আগে 3 বছর আগে তারা প্রিমিয়ামে আইপিও বিক্রি করেছে, সেগুলো এখন ওই 10 টাকার নিচে আছে অনেকগুলো। কারো কারো অফিস নাকি বন্ধ পাওয়া যাচ্ছে, তারা কিন্তু প্রিমিয়ামে নিয়েছে। এগুলা যদি আমাদের ওই ক্রিমিনাল প্রসিডিউরে যদি প্রসিকিউশন স্কোপ থাকতো, তাহলে অনেকে এখন পর্যন্ত এই উদ্যোক্তারা তারা লক্ষ লক্ষ শেয়ার বিক্রি করে নিজেরা শত শত কোটি টাকার মালিক হয়েছে, কিছু টাকা বিদেশেও তারা পাচার করছে, তারা জেলে থাকতো। এই জন্য লাস্ট 10 ইয়ার্সে যে সমস্ত আইপিওর মাধ্যমে এসেছে জাং স্টক, এগুলো হচ্ছে মরিচাদরা অখাদ্য কতগুনা শেয়ারকে তারা পারমিশন দিয়েছে, এবং কতগুনা মানে আমি বলবো একটা ধোঁকাবাজ একটা মানুষের সঙ্গে একটা প্রতারণা করেছে সাধারণ লোকের সাথে। এই টাকাগুলা নিয়ে গেছে মার্কেট থেকে তারা। তো তাদের কি কোনো শাস্তি হয়েছে স্যার? মানে শাস্তির আওতায় আসলে কারো হয় না। এই কমিশন চেষ্টা করতেছে তাদের থেকে ওয়ার্ক প্ল্যান নেওয়ার জন্য অথবা তাদের ম্যানেজমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। তো অনেকে তো এমন ভাবে কোম্পানিকে রুগ্ন করে সে ম্যানেজমেন্ট চেঞ্জ করে দিলেও পরে অন্যরা গিয়েও কিছু করতে পারবে না, হয়তো ইট ইজ টু লেট অলসো। বাট এই কমিশন চেষ্টা করতেছে, আমরা এদেরকে সাধুবাদ জানাই। মানে কিছুটা করা তো অবশ্যই দরকার। সেই জন্য বলবো যে আপনি 10টা, আপনি আমাকে বৎসরে 10টা কোম্পানি আইপিওতে মানে পারমিশন দেওয়ার দরকার নাই, আপনি 3টা কোম্পানিকে দেন, কিন্তু সেগুলো খুব ভালো কোম্পানি হতে হবে, ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে। তারা কিছু সাধারণ মানুষকে দিবে, এই নিয়োগটা যাতে তাদের স্বচ্ছ থাকে। নিয়তের মধ্যে যদি গভর্নমেন্ট থাকে যে আমি প্রিমিয়ামে বিক্রি করবো, আমার শেয়ারগুলো আমি পরে বিক্রি করে দিব, লক্ষ লক্ষ শেয়ার সাধারণ বিনিয়োগকারীরা কিনবে, তারপর যা হওয়ার রাজ্য হোক, তাহলে তো আর এখানে কিছু হবে না, যেটা বাংলাদেশে ঘটতেছে এখন। তাই এই শ্রেণীর লোকেরা ব্যাংকারে লুট করছে, আবার পুঁজিবাজারকে তারা লুট করেছে, এবং এটার জন্য তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো জবাব দিতে নাই, তারা ভালোই চলতেছে। একটা তারা ফাদারও চালাচ্ছে, পুরা ফ্যামিলি বিদেশে থাকে। এটা হচ্ছে, এটা খবর নিয়ে দেখুক আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি। স্যার আমরা একটু সম্পর্ক প্রশ্ন, যে এই যে পুঁজিবাজারে নতুন কোম্পানি যদি আসে, আরো 5টা-6টা কোম্পানির নাম আমরা জানতে পেয়েছি যে আসবে, সেক্ষেত্রে কি বিদেশি বিনিয়োগ বাড়ার একটি সম্ভাবনা তৈরি হয় কিনা? ভালো কোম্পানি হলে হবে। বিদেশিরা এখানে আসি দেখে, তারা তো সিঙ্গাপুর থেকে হংকং থেকে অপারেট করে, তারা এখানে আসি দেখে যে 10-15-20টার বেশি পাওয়া যায় না। এমনকি আমাদের দেশে অনেকে তাই বলে, যে সেদিন আমাদের মেট্রোপলিটন চেম্বারে একজন লিডারও বললেন যে এখানে কয়টা ভালো কোম্পানি আছে। এই প্রশ্ন তো আমি সবসময় তুলতেছি, বিদেশিরা 10-15-20টার বেশি পায় না। এইটা আমাদেরকে পলিসি মেকারদের জানতে হবে যে উই হ্যাভ টু সাপ্লাই দ্য মার্কেট উইথ দ্য কোয়ালিটি স্টকস। তাহলে আমরা ওই সঞ্চয়পত্রের দিকে মানুষকে লাইন ধরে রাখছি কেন? পৃথিবীতে এই কালচার তো অনেক আগে উঠে গেছে, কিন্তু আমরা সঞ্চয়পত্র, তারপর ব্যাংকার এফডিআর, মানুষ খুঁজে এফডিআর এর রেট কোথায়। যতদিন এফডিআর এর রেট বেশি থাকবে, সঞ্চয়পত্র থাকবে, ততদিন এখানে বন্ড মার্কেট হবে না। আই টেল ইউ ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, বন্ড মার্কেট হবে না ওই দুইটা যদি দরজা খোলা থাকে, এবং কোন কর্পোরেট হাউসের বন্ড বাংলাদেশে কিনবে না, কারণ মানুষ তাদেরকে বিশ্বাসই করে না। কর্পোরেট হাউস, সরকার এগুলা কিনতে পারে, সেখানে ট্রেডিং হলে সরকারের উপর কিছু আস্থা আছে, তাদের গুলা কিনতে পারে। আমি আশা করি নতুন কমিশন এই ব্যাপারেও কাজ করতেছে, ইনশাল্লাহ কিছুটা রেজাল্ট ইনশাল্লাহ হবে আশা করি। নিশ্চয়ই স্যার। হুমায়ুন রশিদ, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই আমরা বিরতি নেওয়ার আগে, যে পুঁজিবাজারে আবু আহমেদ স্যার যেমন বলছিলেন যে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে আপনাদের অভিনবত্বের জায়গাটা আসলে কি হবে আপনারা নতুন কোম্পানি হিসেবে? আমরা বিশ্বাস করি যে গত 50 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, যে এনার্জি এবং পাওয়ার এই দুটা কিন্তু সাস্টেইন করেছে, কোনোভাবে চেঞ্জ হয়নি। টেকনোলজি চেঞ্জ হয়েছে, আপনার এফিসিয়েন্সি আসছে। আপনি যদি এই টেলিকমিউনিকেশনস কিংবা এই টেলকো সেক্টরটা দেখেন, এখানে কিন্তু অনেক চেঞ্জ আসছে, যেটা আমাদের সেক্টরে কিন্তু ওই চেঞ্জটা নাই। ফলে আগামী 50 বছরও আমরা প্রেডিক্ট করি যে এনার্জি ব্যবসাটা থাকবে,
রিনিউয়েবল এনার্জি আসবে কিংবা ফরমেশন অফ এনার্জি আসবে, বিদ্যুৎ এবং বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনটা কিন্তু এটা কন্টিনিউশন থাকবে। আমরা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ব্যবসা করি, আগামী 50 বছরও এই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ব্যবসা কিন্তু সাস্টেইন করবে। এটা খুব একটা চেঞ্জ হয়নি গত 50 বছরে, আগামী 50 বছরে চেঞ্জ হবে না, কিন্তু এটার এফিসিয়েন্সি চেঞ্জ হবে, এটা প্যাটার্নটা চেঞ্জ হবে। আমাদেরকে এখন ইনোভেশন ফোকাস করতে হবে, যেটা আমরা অলরেডি ইনোভেটিভ কোম্পানি হিসেবে কাজ করছি। আমাদের নিউ জেনারেশন যারা জয়েন করেছে তারা অত্যন্ত শিক্ষিত, মানে অত্যন্ত শিক্ষিত, এবং তারা ইনোভেট করছে প্রতিদিনই নতুন নতুন পণ্য বাজার আগামীর বাজারের জন্য। ফলে আমরা 5টা রেভিনিউ নিয়ে কিন্তু একটা কোম্পানিতে কাজ করছি। আমরা অটোমোটিভ সেকশনে আছি, আমরা প্রিফ্যাব স্টিল বিল্ডিং এ আছি, আমরা এলপিজি নিয়ে আছি, আমরা ডিজেল জেনারেটর নিয়ে আছি, এবং আমাদের নিজস্ব আইপিপি আছে যেখানে আমরা পাওয়ার জেনারেট করি এবং পাওয়ার বিক্রি করি এই কোম্পানির অধীনে। ফলে একটা কোম্পানির ভিতরে 5টা রেভিনিউ ডিপার্টমেন্ট আমাদের আছে, যাটা যে পুরো কোম্পানিটা আমরা এই ক্যাপিটাল মার্কেটে আসছি যাতে আমরা এখান থেকে টাকা রেজ করে আমরা ভবিষ্যতে আরো নতুন নতুন প্রজেক্টে যেতে পারে, নিশ্চয়ই যেতে পারি। জি, জনাব হুমায়ুন রশিদ, অনেক ধন্যবাদ। আমরাও আশা করব যে বিনিয়োগকারীরা আস্থার সাথে আপনাদের বিনিয়োগ করবেন আপনাদের প্রতিষ্ঠানের হয়ে। আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে আরো কথা বলবো। দর্শক, ই ভ্যালি বিচ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ই ভ্যালি বিচ সংলাপে। আমরা কথা বলছি পুঁজিবাজারে বিনিয়োগ ও আস্থায় শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, সংক্ষেপে আরও দু একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। অধ্যাপক আবু আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবারে। আপনি বলছিলেন অনেকগুলো বিষয়, পুঁজিবাজারের সুশাসনের ঘাটতি রয়েছে, কোম্পানিগুলোর প্রতি আস্থার অভাব রয়েছে বিনিয়োগকারীদের, এবং বিদেশি বিনিয়োগ নিয়েও বলছিলেন। তো সব মিলে আসলে এখন যে বর্তমান পুঁজিবাজারের এই যে নতুন কমিশন কাজ করছে বলছিলেন, বর্তমান পুঁজিবাজারের জন্য কেমন দেখছেন সূচক বা লেনদেনের যে হালচাল দেখছেন? একই সাথে এখানে আমি একটা কথা বলি, জি, এই আমাদের একটা জেনারেল পারসেপশন আছে যে শেয়ার বাজারের সূচক বাড়লে শেয়ার বাজার ভালো হয়ে গেল। আচ্ছা, দিস ইজ পার্টলি ট্রু, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই সূচক বাড়লে সেটা থাকবে কিনা সেটা নিয়ে কারো কোনো বোধারেশন নাই। সবচেয়ে আইরনি হচ্ছে এই কমিশন যথেষ্ট চেষ্টা করতেছে, যার কারণে এটা 3900 থেকে এখন 49-এর উপর, 4900-এর উপর। বাট দে হ্যাভ দ্য লিমিটেশন। তারা চাইলেও যে সবকিছু করতে পারবে তা না। এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলাদেশ ব্যাংক, সরি, এদের সহায়তা লাগবে। জি, এখন সমন্বিত একটা উদ্যোগ ছাড়া খুব বেশি আমরা এগোতে পারবো না। নিশ্চয়ই। স্যার, আস্থা ফেরানোর জন্য আসলে এই মুহূর্তে কি নতুন পদক্ষেপ হতে পারে বিনিয়োগকারীদের জন্য? আস্থা ফেরানোর জন্য তারা চেষ্টা করতেছে, কিছুটা আস্থা আসতেছে। আস্থা মানে কি, মার্কেটটা ব্রড বেসড হতে হবে, মার্কেটের ডেপথ বাড়াতে হবে, বেশি ইনস্ট্রুমেন্ট যাতে অ্যাভেলেবল হয়, অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, এই যে বন্ড হোক বা ডেরিভেটিভ হোক, ডেরিভেটিভ শুরু হয় না এখানে, হয়তো সামনে হবে, এবং ভালো কোয়ালিটির স্টকস। হ্যাঁ, এই 70% আমরা কিন্তু যেগুলা লিস্টেড আছে সেগুলা থেকে আমাকে যদি বলা হয় যে আপনাকে 200 কোটি টাকা দিলাম, আপনি ওই আমি 70% কোম্পানি বাদ দিয়ে দিব, এগুলো নট ওয়ার্থ টু হ্যাভিং লিস্টেড ইন। তার মানে কি স্যার বড় ধরনের সংস্কার প্রয়োজন? আসলে সংস্কার মানে এগুলো তো বাদ দিতে ওরা পারবে না। নতুন হয়তো কোম্পানি ভালোগুলাকে আনার চেষ্টা করলে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স উদ্যোগ নিলে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি উদ্যোগ নেয়, আমরা যদি এনবিআর এর একটা সাপোর্ট থাকে, ট্যাক্স পলিসি তো তাদের হাতে, এই জন্য বলতেছি। জি, তাহলে আমরা আশা করি ভালো কোম্পানি আসবে এবং ইনশাআল্লাহ আরো ভালো করবে। জি, অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের সঙ্গে হুমায়ুন রশিদ রয়েছেন। হুমায়ুন রশিদ, আপনার কাছে জানতে চাইবো, একেবারে শেষ পর্যায়ে রয়েছে, শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, সম্প্রতি আপনাদের বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবে আসলে বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন এবং এই সংকট সমাধানের জন্য কি হতে পারে, করণীয় হতে পারে? আপনি জানেন যে যারা স্থানীয়ভাবে প্রস্তুতকারী, যারা ম্যানুফ্যাকচারার, এদের কিন্তু হাজারো চ্যালেঞ্জ আছে।
প্রথমত আমি যেটা বলবো, লজিস্টিক একটা বিগেস্ট আমাদেরকে চ্যালেঞ্জ ফেস করতে হয়। পোর্টের যে ডিলে হ্যান্ডেলিং এবং কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো মানে আমাদের যে সারা বাংলাদেশের জন্য ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু এখনো ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়নি, যেটা সরকার কিন্তু অ্যাড্রেস করছেন, প্রশংসনীয়। 3 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার ট্যাক্স ভ্যাটের যে স্ট্রাকচারিংটা, এটা একটা বৈষম্যমূলক এবং একটা বিমাতা সুলভ আচরণ আছেই। আমরা যারা স্থানীয়ভাবে ম্যানুফ্যাকচারার, আমরা কিন্তু এটা ভুক্তভোগী এবং এটা আমাদেরকে ব্যবসায় ইনভেস্টমেন্টে অনেকটা অনুপ্রাণিত করে না। ফলে আমরা আজকে যদি দেখি ভবিষ্যতের প্রজন্ম কিংবা এফডিআই কিংবা আমাদের ব্যবসা সম্প্রসারণের জন্য যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলো কিন্তু সরকার এখন খুব ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। জি, তার মানে পুঁজিবাজার ছাড়াও জনাব হুমায়ুন রশিদ, পুঁজিবাজার ছাড়াও আমাদের দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে আসলে এখন কি করণীয় হতে পারে? এখন যেটা করা দরকার সেটা হচ্ছে গভর্নমেন্টের যে প্রসেসগুলো আছে, গভর্নমেন্টের যে সিস্টেম আছে, গভর্নমেন্ট যে রিফরমেশন দরকার যেসব জায়গায়, সেসব জায়গায় রিফরমেশনটাকে করে যত তাড়াতাড়ি সম্ভব ইজ অফ ডুইং বিজনেসটাকে ইমপ্রুভ করা, আপনার বিরার ওয়ান স্টপ সার্ভিসকে ইমপ্রুভ করা করলে কিন্তু আপনার পুঁজিবাজার কিন্তু অনেক শক্ত হবে এবং পুঁজিবাজারে অনেক সুন্দর ভালো কোম্পানিগুলো আসবে এবং জনগণে যারা পুঁজিবাজারে ইনভেস্ট করবেন তারাও কিন্তু এটার উপরে আস্থা পাবেন। ফলে যতক্ষণ না এই আস্থাটা স্ট্রং না হচ্ছে, পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলো আসতেও তাদের একটা ভীতি কাজ করছে। এবং এই আস্থা দুপক্ষেরই পেতে হলে আমাদেরকে মোর কমপ্লায়েন্ট হতে হবে এবং এই সরকারি যে প্রশাসনিক যে সব জায়গায় সমস্যা ছিল, যেটা এখন অ্যাড্রেস হচ্ছে, এই জায়গাগুলো যদি অ্যাড্রেস হয়ে যায় তাহলে কিন্তু পুঁজিবাজারে যারা ইনভেস্ট করবেন তারা আস্থা পাবেন, আমরা যারা ইনভেস্টার্স আমরা আস্থা পাবো। ফলে একটা সুন্দর ভবিষ্যৎ আমরা দেখতে পাবো বলে আমার বিশ্বাস। জি, নিশ্চয়ই, আমরাও সেটি আশা করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। জনাব হুমায়ুন রশিদ এবং অধ্যাপক আবু আহমেদ, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ আপনাদের মতামত এবং বিশ্লেষণের জন্য। আমরাও আশা করব যে পুঁজিবাজার আসলে নতুন যে কোম্পানিগুলো আসছে সেখানে বিনিয়োগকারীর আস্থার সাথে বিনিয়োগ করবেন এবং পুঁজিবাজার নতুন এই কমিশনের হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং টেকসই হবে, আস্থা ফিরবে বিনিয়োগকারীদের মাঝে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিব। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।